ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে বুড়ো থাবড়া যারা বলছিলাম ওর হাত বরাবর মদ পাস করা হয়েছে, মদের বিল মুছতে, তারপরে তো বাংলার মানুষ জানতে পেরেছে এরা ভাওতাবাজি, কয়লা চোর, এই মিন্টেবির চোর। আমরা যে কতদিন এরা 5-8টে বাদে সামনে এখানে একাধিক আইএসএফ কর্মীরা তারা পিয়ারুল ইসলাম যিনি হাওড়া বিধানসভার অবজারভার তানার নিয়ে এই শাসন থানায় নিয়ে এসছেন যে কেস ফাইল করার জন্য, যে এই কেস ফাইল করার জন্য এখানে নিয়ে এসছেন। এখানে দেখতে পাচ্ছি আইএসএফ এর একাধিক কর্মী আছে, তারা এক একজন এক এক রকম কথা বলছে। যে পিয়ারুল ইসলামকে কিডন্যাপ করা হয়েছিল আসলে কি শাসক দল কি এই আইএসএফ অর্থাৎ আইএসএফ যে পার্টিটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তাদের কি ভয় পাচ্ছে মমতা ব্যানার্জি? যে আরো এখানে মানুষ অভিযোগ করছে যে থানায় এই পুলিশ শাসনতলায় যে আইসিরা বা এখানকার যে পুলিশরা আছে তারা ঠিক মতো আইএসএফ এর সমর্থকদের হয়ে কাজ করছে না। তারা এও দেখতে পাচ্ছি যে এই শাসন থানার সামনে এসে দেখছি যে শাসক দলের অর্থাৎ টিএমসি শাসক দলের যে পতাকা দুই পাশে মারা আছে। আসলে কি এই থানার ভিতরে কি পুলিশ অফিসাররা কি যে পার্টি অফিস শাসক দলের পার্টি অফিস বানিয়ে রেখে দিয়েছে? আপনাদেরকে সেই প্রশ্ন, আপনারা কি এই থানার মধ্যে কি চলছে সেই বিষয়ে এখানকার মানুষজনের সঙ্গে কথা বলবো, সরাসরি শুনুন সেই বিষয়। মানে শাসক দলের হয়ে দালালি করছে, এটাই আমরা দেখতে পাচ্ছি। কেন শাসন থানার পুলিশ আমাদের কোনো রকম সহযোগিতা করছে না, কিংবা আমাদের এই আজকে যে কেস করতে এসছি তাতেও আমাদের ঢোকার সময় বাধা। আচ্ছা, এই যে দেখলাম যে সামনে দুই পাশে দেখলাম শাসক দলের যে পতাকা লাগানো আছে, এই বিষয়ে কি বলবেন? এরা থানা না তো, এটা টিএমসি পার্টি অফিস। এখন থানাগুলো হয়েছে টিএমসি পার্টি অফিস, এরা তো পার্টি অফিস। এরা তো মমতা ব্যানার্জি 5-8টেই ব্যস্ত। এরা কতদিন দেখবো আমরা যে কতদিন এরা 5-8টে বাদে। আচ্ছা, এই থানার সামনে থেকে যে পিয়ারুল ইসলাম উনি কিডন্যাপিং হয়েছিল, ইনি কি পুলিশের কোনো চক্রান্ত? হ্যাঁ, এটা সম্পূর্ণ পুলিশের চক্রান্ত। পুলিশ আগে ওদের গুন্ডা বাহিনী ওদের বলেছে যে পিয়ারুলকে আমরা ছাড়বো, তোমরা যাও। আর পিয়ারুল ভাইকে ছাড়ার পরে কখন থানা থেকে বার হবে না হবে সেটা তাহলে কারা জানিয়েছে? পিয়ারুল দা কখন বার হবে সেখান থেকে, প্রোগ্রাম মিটিয়ে সেখানে কথাবার্তা মিটিয়ে কখন বার হবে এটা কে জানিয়েছে? অবশ্যই এই থানার পুলিশ অফিসাররাই তারাই জানিয়েছে। না হলে এতটা প্ল্যানিং ভাবে তাকে যে কিডন্যাপ, আমরা যেটা ফোনে দেখেছি একটা কিডন্যাপিং যেসব সিরিজগুলো দেখি একদম ঠিক সেরকম করে কিডন্যাপিং সিরিজ করে দুজন বাইক নিয়ে পিয়ারুল দাকে বলছে তুমি কে, তোমার নাম কি পিয়ারুল? বলছে হ্যাঁ আমার নাম পিয়ারুল। এইবারে তারপরই একটা 4 চাকা গাড়িতে তারা এসেই একদম পেছন থেকে ঘাট ধরে মুখে একটা তোমার রুমাল মতন দিয়ে অজ্ঞান মতন করে নিয়ে গিয়েছে। এমন অবস্থা করেছে যে সেখানে যখন চোখ খুলে অজ্ঞান খুলে যখন দেখছে যে কোনো নেই, ওখানে কোনো আলোপাতি নেই, সেখানে একদম পুরো বাগান ধুধু। নিজে একজন অবজারভার আবার তথা উকিল কোর্টের একজন শিক্ষিত মানুষ, তিনি বুঝতে পারছেন না যে এখানে কি তালি তেনার ওপরে কোন হারামি করা হয়নি। একদম যে হিসাবে অত্যাচার করা হয়েছে একদম তেনাকে দেখলে বোঝা যায় এখন নাক দিয়ে রক্ত বাড়াবার সম্ভাবনা, খুব হেনস্থ করেছে তেনাকে। আচ্ছা, এই যে শাসক দল যে এত দল থাকতে যে আইএসএফ এর দিকে কর্মীদের দিকে নির্যাতন করে, দেখুন আইএসএফ এর কি এরা তো ভয় করে। আজকের আব্বাস সিদ্দিক ভাইজান যখন পথে নেমেছে, ভাইজান জেনারা যখনই পথে নেমেছে তখনই তো এই বালি চোর, এই কয়লা চোর, এই মিন্টেবির চোর সবকিছু ধরা পড়েছে। একদম সব কটা কালোবাজারি মাল। এই টিএমসি যা ভাওতাবাজি বাংলার মানুষের কাছে ধর্মীয় ব্যাপারটাকে সামনে এনে যেই বিয়ে ভাওতাবাজি চালাচ্ছিল, বাংলার মানুষ মনে করে যে তাই তো মামাটি মানুষ, বিরাট একটা ব্যাপার, এরকম একটা ভরসাযোগ্য। কিন্তু এইটা কেউ বুঝতে পারেনি। এতটা রাজনৈতিক থাকতে দলনেতা থাকতে কেউ প্রকাশ করায়নি, কারণ তারাও আরএসএস এর দালাল। একমাত্র বড় ভাইজান আব্বাস সিদ্দিক এবং নওশাদ সিদ্দিক তেনারা পথে নেমে আজকের এইগুলো প্রকাশ করেছে। তারপরে তো বাংলার মানুষ জানতে পেরেছে এরা ভাওতাবাজি, বাড়ি চোর, কয়লা চোর। গরিবদেরকেও এরা ছাড়ে না, মতুয়াদেরকেও এরা ছাড়ে না। তিনি তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার বলছে যে মুসলমানদের আমরা যে ইয়ামদের যে টাকা বেকার ভাতা বা স্কলারশিপ এইসব নানা ধরনের জিনিস আর কি দিচ্ছে, এই নিয়ে কি বলবেন? সংখ্যালঘুদেরকে মুখ্যমন্ত্রী কোন টাকা থেকে দিচ্ছে? আজকের
মুসলিমদের যে অকাপ সম্পত্তি, এই সম্পত্তির টাকা সে আজকের মুসলিমদেরকে বটন করে দিচ্ছে। কিন্তু আজকের আপনি দেখবেন অন্য অন্য ধর্ম, আমি কোনো ধর্মকে আঘাত দিচ্ছি না, অন্য অন্য ধর্মের উপরে যে হিসাবে তারা বিভিন্ন মন্দির দুর্গা অঙ্গন বানাচ্ছে, তেমনিভাবে আজ মুসলমানদের সেই রাজ্য সরকার থেকে কোনো কিছু দেয় না। ওজন মুসলমানদের টাকা অন্য অন্য কাজে অন্য অন্য জায়গায় লাগানো হচ্ছে, আবার ওরা নাম করে বেড়াচ্ছে যে আমরা এই দিচ্ছি, আমরা সেই দিচ্ছি, আমরা ওই দিচ্ছি। মুসলমান লজে চোষানো হচ্ছে। আপনি দেখেন এই মুসলমান, এই মমতা ব্যানার্জি একদিকতে তোমার সাপ হয়ে কামড়াচ্ছে, সবল মারছে, বিষ দিচ্ছে, আর এক দিক দিয়ে এই মমতা ব্যানার্জি ওজা হয়ে বিষ কাটানোর চেষ্টা করছে, তাতে যাতে বাংলার মানুষ, বাংলার মুসলমান যেন ওর পরে থাকে। কত বড় জানোয়ার! বিজেপির এরম বড় করার সাহস পায়নি। এই আরএসএস এত খাতারনাক দল, আরএসএস এত খাতারনাক সংগঠন, এরা এরকম করার সাহস পায়নি। এই মমতা ব্যানার্জি তা করছে। এ পুরো বিজেপির আন্দোলনে চলছে। খালি বাংলার মানুষের সামনে বলছে যে আমরা সমস্ত জাতিভেদকে এক করতে চাই, আমরা সব ভেদ করতে চাই না, আমরা জাতিকে এক রাখতে চাই, মানুষ মানুষ থাকতে চাই। এইটা মানুষের সামনে জুজু দেখানো হচ্ছে, বুঝতে পারছেন বিষয়টা? জুজু দেখানো হচ্ছে যাতে বাংলার মানুষ ওদের ভোট দিয়ে ওদেরকে জেতে আবার আসনে বসায়, কিন্তু ওরাই সাপ হয়ে তোমার সবল মারছে। আচ্ছা, দেখা যাচ্ছে যে এই শাসক দলের যে ওদের মানে ডান হাত হয়ে কাজ করছে একদল মুসলিম দ্বারা। আপনি ভাবেন মুসলমান তো একদম প্রকৃত, এই যে ফিরাদ হাকিম, আবার এই সিদ্দিকুল্লাহ চৌধুরী একজন মাওলানা, কত বড় জালেম! এই মাওলানা কোনো মুসলমানদের ভিতরে মদ খাওয়া জায়েজ নেই, তথা মদখোর ব্যক্তিদের সঙ্গে ঘোরাফেরাও নিষেধ, কিন্তু ওই সিদ্দিকুল্লাহ মাওলানা হয়ে ওর হাত বরাবর মদ পাশ করা হয়েছে, মদের বিল মুসলিমদের স্টেটে ওই সিদ্দিকুল্লাহ মাওলানার হাত থেকে ও বড় জমাতবাদী করে, বলে আমি জমাতের হেড, মুসলিমদের হেড, ওর হাত দিয়ে আজকের পশ্চিমবাংলায় মদের বিল পাশ করেছে। আপনি ভাবেন ল দিয়ে ল কাটা হচ্ছে। মুসলমানদেরকে চাপানোর জন্য ফিরাদ হাকিমের মতো কিছু মুসলমানদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে মনে হয়। অবশ্যই, কারণ ওরা হারামি করতে পারবে, ওরা বেঈমান, ওদের জাতের ঠিক নেই, ওরা মুসলমান বলে দাবি করছে তো ওদের জাতের ঠিক নেই। কারণ আজকের অকাপের উপরে যেই বিকে অত্যাচার, যে মমতা ব্যানার্জি বলছে বাংলার মুসলমান তোমরা কোনো চিন্তা করো না, আমি তো আছি, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন অকাপ সম্পত্তি এই পশ্চিমবাংলায় বিল পাস হতে দেব না, আমার এই রাজ্যে বিল পাস হতে দেব না। আজ তো পাস হয়ে গেছে, নিশ্চয় মরে গেছে। আর এই হারামখোর জানোয়ার সিদ্দিকুল্লাহ, এই তোমার এই মুসলিম লিডারগুলো, এরা আসলে লোভ, এদের টাকা দিয়ে গুজে রেখেছে, সিদ্দিকুল্লাহর জামাই তথা ফিরাদ হাকিমের পরিবারের টাকা দিয়ে গুজে রেখেছে। দেখছে যে আমরা টাকা পাচ্ছি, তাই সাধারণ মুসলমানের কথা চিন্তা করব, ওরা মুসলমান না। 2021-এ যখন আইএসএফ ফন্ড যখন ঘোষণা হয়েছিল, তখন সারা অল পশ্চিমবাংলায় আইএসএফ ফান্ডের ভক্ত ছিল না, কিন্তু 2025-এ এসে আইএসএফ ফান্ডের দিকে মানুষ এত তিনি তো মানুষের সঠিক কথাটাই বলছেন, সঠিক জিনিসটাই পৌঁছাচ্ছেন। আজকের তিনি গরিব তথা আদিবাসী, মুসলিম, মতুয়া সবাইকে নিয়ে কোনো জাতিভেদ তেনারা করতে চাচ্ছেন না। তেনারা একদম একানিষ্ঠভাবে সেকুলার দল করার একটি চেষ্টা করছে, যাতে মানুষ ঐক্য থাকে, মানুষ নিজের ভারসাম্যটা বুঝতে পারে, নিজের দায়িত্বটা যেন নিজের কাছে থাকে, অন্যর কাছে যেন না যায়, নিজের হক, নিজের ইনসাফটা যেন পায়। তার জন্যে তিনি লড়াই করছেন, বাংলার মানুষ, সাধারণ মানুষও বুঝতে পারছেন। আচ্ছা, কিছু মুসলিমরা প্রচার করছে যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যে এটা মুসলমানদের সংগঠন, আসলে কি সত্য কথা? একদম না। আপনি ভাবেন এই যে দলটা, এই দলটা ভাইজান চেয়ারম্যান নওশাদ সিদ্দিক ভাইজান, কিন্তু এই দলের সাধারণ সম্পাদক দুটো সিগনেচার লাগে। কোনো একটা দলের কিছু পাস হতে গেলে দুটো সিগনেচার লাগে, এক যে সভাপতি যে মেন, আর দ্বিতীয় যে সাংগঠনিক যে তোমার সেক্রেটারি, এই সেক্রেটারি বিশ্বজিৎ মাইতি, তিনি তো একজন হিন্দু ঘরের। আর বিভিন্ন আপনি দেখবেন মতুয়া সমাজ থেকে একজন নেতা আছে, বিভিন্ন স্তরে কত হিন্দু মুসলিম মিলেমিশে চলছে। আপনি যদি তাই বলেন, বিভিন্ন জায়গায় আজকে হিন্দুদের ওপরে অত্যাচার হচ্ছে, সেই কথাটাও তুলছে, আদিবাসীদের ওপরে অত্যাচার হচ্ছে, সেই কথাটাও ভাইজান তুলছে। কাউকে এক চোখে দেখে না যে মুসলিম বলে তিনি মুসলিম হয়ে লিডার হয়ে ঘুরছে, সেরকম না। এটা বাংলার মানুষ বুঝতে পারছে যে তিনি সেকুলার হয়েই তিনি আজকের মানুষের কাছে ইনসাফির কথাটাই মানুষের কাছে তুলে ধরছে।
আগামী দিনে কি আইএসএফ এর ক্ষমতা নিয়ে আসতে চাই? আইএসএফ অবশ্যই, ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে বুড়ো থাবড়া যারা বলছিল আমরা মরণের পরেও যেন আমরা একটা জিনিস আমাদের এটা শুনতে পাই, যেন আমাদের এখানে একটা সত্য ইনসাফ আমাদের সন্তানগুলো যেন ভালো জায়গায় ভালো শিক্ষাটা পায়। আজকের এই শিক্ষার অবস্থাটা এমন অবস্থা হয়ে গেছে যে শিক্ষাটা আপনি ভাবেন এই মমতা ব্যানার্জি আসার পরে একদম পুরো শিশু শিক্ষা থেকে 1 থেকে পুরো 9 পর্যন্ত বিনা প্রতিদ্বন্দ্বিতায়, 9 ক্লাস পর্যন্ত বিনা প্রতিদ্বন্দ্বিতায় তুলে দেওয়া হচ্ছে। তার মানে এদের কোনো টেন্ডিং করা হচ্ছে না, কোনো পরীক্ষা ভাওতাবাজি দিচ্ছে। কিন্তু এইবার 9 হওয়ার পরে তাদের হাতে সাইকেল তুলে দিচ্ছে, তারপরে আবার এদের ফোন কেনার জন্য টাকা দিয়ে দিচ্ছে, যাতে এরা ফোনে নিয়ে মেতে যায়, শিক্ষার দিকে আর না এগিয়ে যায়। ওদের ভেতর ওই জানোয়ারদের কিছু নেতার ছেলেপিলেরা তারা পড়াশুনো করুক, তারাই নেতাগিরি করুক, তারাই সমাজ নিয়ে টাকা গরিবকে চুষে খাক, ওরা ওইটাই চাচ্ছে। আর সমাজের মেরুদণ্ডটাকে ভেঙে দেওয়ার প্ল্যান একটা করছে, যাতে ওরা তো দেখছে যে সাধারণ মানুষ যদি শিক্ষিত হয়ে যায় তাহলে আমাদের এই ভাওতাবাজি সব সামনে চলে আসবে। এই জন্য আজকের বাংলার মানুষের মেরুদণ্ডটা, শিক্ষার মেরুদণ্ড হলো শিক্ষা, এই শিক্ষাটা আজকের তারা একেবারে ভেঙে দিচ্ছে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ ইব্রাহিম মোল্লা, বাড়ি? হাড়োয়া, শঙ্করপুর।